একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট ২৪৮টি আসন নিয়ে আবারও সরকার পরিচালনায় আসছে বলে আভাস মিলেছে এক জরিপে। গবেষণা ও উন্নয়ন কেন্দ্র আরডিসির এই জরিপে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট ৪৯টি এবং অন্যান্যরা ৩টি আসন পাবে বলে জানানো হয়েছে। দুপুরে রাজধানীর গুলশানের হোটেল ওয়েস্টিনের জরিপের ফল প্রকাশ করে বেসরকারি সংস্থা আরডিসি। ৯ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর এই জরিপ চালানো হয়। আরডিসি জানিয়েছে ২০১১ সালের উপজেলা জনসংখ্যা শুমারির তথ্য নমুনা হিসেবে ধরে জরিপে ২২৪৯ জনকে ভোটার হিসেবে নেওয়া হয়। এর মধ্যে ৬০% ভোটার সমর্থন করেন মহাজোটকে, বিএনপি এবং ঐক্যফ্রন্টকে সমর্থন করেন ২২% আর জাতীয় পার্টির পক্ষে ৪% ভোটার। এছাড়া সিদ্ধান্তহীনতার কথা জানিয়েছেন ১০% ভোটার। এ নিয়ে আরো জানাতে তেজগাঁ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, আরডিসির এই জরিপে আর কি বিষয় উঠে এসেছে? কত শতাংশ ভোট কে পাবে এটা ছাড়া? আরডিসি যে জরিপ করেছে সেটি ৫১টি নির্বাচনী এলাকার উপরে করেছে এবং সেখানে একদম গ্রামীণ নারী থেকে সেনা সদস্য এবং সব শ্রেণী পেশার মানুষকে আসলে তারা অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছে এবং তারা মূলত ২২৪৯ জন ভোটারের উপরে তাদের এই জরিপটি চালিয়েছে। আরডিসি যখন জরিপ করে, আমি আপনাকে একটু থামাতে চাই, ২২৪৯ জন এই সংখ্যাটা ওরা কিসের ভিত্তিতে ধরেছে? কারণ মোট ভোটারের সংখ্যা যদি আমরা বিবেচনা করি সেই হিসেবে এই নমুনা ভোটার যে তারা নিয়েছে সেটা অনেক কম মনে হয়েছে কিনা? দেখুন, ২২৪৯ জন যে সংখ্যাটি নিয়েছে এটি একটি বৈজ্ঞানিক একটি ব্যাখ্যার ভিত্তিতে কিন্তু তারা নিয়েছেন এবং এই একই প্রশ্নটি কিন্তু আমরা যিনি আরডিসির পরামর্শক হিসেবে যিনি কাজ করছেন ফরেস্ট কুকসন, তাকে কিন্তু আমরা প্রশ্ন করেছিলাম। তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্রে এই ধরনের জরিপে অন্ততপক্ষে ১,০০০ জনের উপরে জরিপ করা হয় এবং তিনি বলছেন যে এই জরিপের সংখ্যাটি যত ছোট হয় ফলাফল এবং তাদের কাজ করতে তত সহজ হয় এবং তিনি বলছেন যে এই জরিপের সংখ্যাটি হয়তোবা কম কিন্তু সবার মতামতই আসলে একই রকম বলে তিনি মনে করছেন এবং এই জরিপ করার সময় তিনি ভোটারদের কাছে কিন্তু একটি প্রশ্ন করেছেন, সেটি হচ্ছে যে এখন যদি ভোট দেন তাহলে কাকে ভোট দিবেন এবং কতজন ভোটার আসলে একাদশ সংসদ নির্বাচনে ভোট দিতে চান। ভোটাররা কিন্তু ৯৮%ই ভোট দিতে চান এবং একই সাথে ভোটাররা তাদের পছন্দের এবং অপছন্দের দলের কেউ কিন্তু সমর্থন দিয়েছেন। দর্শক, নির্বাচন কমিশনের বৈঠক শেষে ব্রিফিং করছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ.টি. ইমাম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সাংবাদিক ভাই বোনেরা যারা চলাচল করবেন অসময়ে, তাদের যাতে কোনো বিঘ্ন না ঘটে, মোটরসাইকেল যদি যারা নিয়ে যাবেন তাদের জন্য দরকার হলে নির্বাচন কমিশন অথবা আমাদের নির্বাচন কর্মকর্তা যিনি আছেন রিটার্নিং অফিসার, তার দপ্তর থেকে পাসের ব্যবস্থা করা যায়। এগুলো আপনারা নিজেরাই আগে সচেতন থাকবেন। শেষ মুহূর্তে কিন্তু গিয়ে পরে আটকে পড়তে পারেন, সেই জন্য যাতে কেউ কোনো রকম অসুবিধা না পড়েন আমাদের যেমন চলাচল করতে হবে, আমাদের নির্বাচন কমিশনের সঙ্গে অনবরত দৌড়াদৌড়ি করতে হবে। আমাদের সঙ্গে যারা আছেন তারা সবাই আসবেন, অনেকেই আসবেন। তারপরে আমাদের দপ্তর তো অনেকগুলো, অন্যান্য পার্টিরও তাই। যেমন আমাদের ধানমন্ডি ৩ থেকে যেতে হবে ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে, কীভাবে যাব? এগুলো সুযোগ সুবিধার জন্য আমরা এবং সাধারণ মানুষের, যেমন ধরুন এয়ারপোর্টে কেউ অসুস্থ কোনো রোগীকে আনতে যাচ্ছেন, কিভাবে যাবেন? কিংবা একজন ভোটার তার যিনি থাকেন বর্তমান বাসস্থান গুলশানে অথচ তিনি ভোটার উত্তরায়, কিভাবে যাবেন? তাকে তো একটু সুযোগ দিতে হবে। সেই জন্য এবং অন্যান্য অঞ্চলে ঢাকার বাইরে, সিটিগুলোর বাইরে, মহানগরগুলোর বাইরে যেমন অন্যান্য গাড়ি ঘোড়া আমরা যেগুলো দেখি 3 চাকার 3 হুইলার্স যেগুলো চলে, রিক্সা, এগুলোর উপরে কোনো রকম বাধা নিষেধ যাতে না থাকে, সেগুলো থাকবে না। এই সম্পর্কে আমরা প্রস্তাব দিয়েছি। আর আমরা একটা প্রস্তাব দিয়েছি অন্য বিষয়ে, সেটি হলো যে বাংলাদেশ আওয়ামী লীগ আমরা সবসময় চেষ্টা করে এসেছি যে নির্বাচনকে সুষ্ঠু করতে হলে, গ্রহণযোগ্য করতে হলে দুটো জিনিসের উপরে কন্ট্রোল দরকার, নিয়ন্ত্রণ দরকার। 1 মানি, অর্থ, আর 2 পেশি। অর্থ এবং পেশি শক্তিকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে নির্বাচন সুষ্ঠু হবে। সেই জন্যই আমরা বলেছি পেশি শক্তিকে নিয়ন্ত্রণের জন্য তো আমাদের
সর্বাত্মক ব্যবস্থা রাষ্ট্রীয় যা যা কিছু করার সম্ভব সবই নির্বাচন কমিশনের কাছে ন্যস্ত করা হয়েছে, তারা তাদের ব্যবস্থা করছেন। কিন্তু অর্থর ব্যাপারটা কি হবে? আপনারা গতকালই দেখেছেন বিরাট একটি চালান হুন্ডিতে এসছে 8 কোটি টাকার উপরে। এরকম তো আরও অনেক এসে থাকতে পারে যেগুলো নজর এড়িয়ে গেছে। ওই যে সেই 10 ট্রাক অস্ত্রের মতো অনেক ট্রাকই তো এসছে, ধরা পড়লো শেষে গিয়ে একটা। এটা তো টিপ অফ দি আইসবার্গ বলে না, এর হয়তো বাকিটা ধরাই পড়েনি। সোনা চালানিতে যেমন হয়। কাজে এ সম্পর্কেও আমরা খুব সতর্ক দৃষ্টির কথা বলেছি। আর আমরা বলেছি যে অন্তত নির্বাচনের আগের দিন এবং নির্বাচনের দিন মানি ট্রান্সফার, টাকার লেনদেন অনলাইন, এটিকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যায় কি না। কেননা কোনো ব্যবস্থা আছে, যেমন পোস্ট অফিসের মাধ্যমে বিরাট অঙ্কের টাকা পাঠানো যায়। দর্শক, নির্বাচন কমিশনে আলোচনা শেষে ব্রিফ করছিলেন আওয়ামী লীগের প্রতিনিধি দল। এদিকে নির্বাচনে জিততে পারবে না জেনেই বিএনপি জামায়াত দেশের প্রায় সব এলাকায় সন্ত্রাস চালাচ্ছে বলেছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। বিকেলে ধানমন্ডির সুধা সদন থেকে ভিডিও কনফারেন্সে কুষ্টিয়া, নওগাঁ এবং চাঁদপুরে 3টি নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়েছেন তিনি। ঐক্যফ্রন্ট সহ অন্য দলের প্রার্থীরা যাতে নির্বিঘ্নে প্রচার চালাতে পারে সেদিকে খেয়াল রাখার নির্দেশও দিয়েছেন শেখ হাসিনা। এ সময় তিনি বলেছেন, ডক্টর কামাল হোসেন পুলিশ বাহিনীকে গালমন্দ করেছেন। ঐক্যফ্রন্টের আচরণের তীব্র নিন্দাও জানান শেখ হাসিনা। এদিকে সকালে কুমিল্লা নির্বাচনী প্রচারের সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ঐক্যফ্রন্টের ব্যর্থতার দায় নিয়ে ডক্টর কামাল হোসেনের পদত্যাগ করা উচিত। সিইসির পদত্যাগের দাবি নিয়ে ডক্টর কামালের বক্তব্যের জবাবে একথা বলেছেন তিনি। এছাড়া রাজধানীতে আজও প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন আওয়ামী লীগের প্রার্থীরা। এ নিয়ে আরও জানাতে আমার সাথে যোগ দিয়েছেন সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, প্রতিবেদনে দেখছিলাম যে আওয়ামী লীগ সভাপতি, ঐক্যফ্রন্ট এবং ডক্টর কামাল হোসেন তাদের নির্বাচনী প্রচারণায় সাহায্য করতে বলছেন, আবার সমালোচনাও করছেন। আর কি তিনি বলেছেন? আজকের যে ভিডিও কনফারেন্সগুলো তিনি করেছেন সেগুলোতে তার বক্তব্য কী ছিল? মূলত প্রধানমন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্যে তিনি আসলে গতকালকে ঘটে যাওয়া যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ডক্টর কামাল হোসেন এবং প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে, সেই প্রসঙ্গটারই বেশি রেশ টেনে তিনি ডক্টর কামালের আসলে এক প্রকার সমালোচনা করেছেন এবং তিনি বলছেন যে ডক্টর কামাল হোসেনের মতো এত বড় মাপের একজন মানুষ, যিনি বিজ্ঞ আইনজীবী, তার মুখে আসলে এই ধরনের নোংরা ভাষা মানায় না। তাই এই প্রসঙ্গ তিনি বলেছেন এবং তিনি এটিও বলছেন যে ঐক্যফ্রন্টের যে সকল কার্যক্রম চলছে সেগুলোকে তিনি সন্ত্রাসী কর্মকাণ্ড বলছেন এবং বলছেন যে এই ধরনের নির্বাচনের প্রচারাভিযানে যে সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো চলছে সেগুলো তারা বন্ধ করতে হবে। এই সন্ত্রাসী কার্যক্রম আসলে দেশের মানুষ মানবে না। এবং তিনি এটিও বলছেন, এই কনফারেন্সে যে ভিডিও কনফারেন্স চলেছিল সেখানে তিনি একই সঙ্গে বলছেন যে গত 10 বছরে বাংলাদেশে আসলে কি পরিমাণ উন্নয়ন হয়েছে সেই চিত্র কিন্তু তিনি। আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম যে নির্বাচনী প্রচারণা আওয়ামী লীগ সভাপতির আর কি রয়েছে, ভিডিও কনফারেন্স বা উনি নিজে যে আর কোনো প্রচারণা রয়েছে কিনা? আসলে সারা বাংলাদেশেই কিন্তু আওয়ামী লীগের এবং মহাজোটের সব প্রার্থী কিন্তু নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন এবং রাজধানী সহ সব জায়গায় কিন্তু শেষ মুহূর্ত, আর 2 দিন হাতে সময় রয়েছে। 28 তারিখ সকাল 8টা পর্যন্ত তারা সময় পাবেন এবং এই মুহূর্তে তারা আসলে চেষ্টা করছেন যে বড় যে শোডাউন, অর্থাৎ জনসভা বা পথসভা, বড় পথসভা করার মাধ্যমে পুরো এলাকায় একটি শোডাউন করার চেষ্টা করছেন এবং এই শোডাউন করার মধ্য দিয়ে ভোটারদের কাছে বার্তা দেওয়ার চেষ্টা করছেন যাতে নৌকার পক্ষে আবারও সমর্থন দেয় সাধারণ ভোটাররা এবং একই সঙ্গে তারা 10 বছরে যে উন্নয়নের চিত্র সেটি তুলে ধরছেন। ওবায়দুল কাদের বলেছেন যে ঐক্যফ্রন্টের ব্যর্থতার দায় নিয়ে ডক্টর কামালের পদত্যাগ করা উচিত। মানে উনি ঠিক কিসের ভিত্তিতে এটা বললেন, কিভাবে তিনি বোঝাতে চান, কি কারণে তিনি বলছেন যে ঐক্যফ্রন্ট ব্যর্থ এখনই? আসলে গত ঐক্যফ্রন্ট গঠিত হওয়ার পর থেকেই কিন্তু ডক্টর কামাল হোসেন এবং ঐক্যফ্রন্টের সমালোচনা করে আসছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলছিলেন যে স্বাধীনতা বিরোধী কিছু চক্র এই ঐক্যফ্রন্টের সঙ্গে জড়িত হয়েছে এবং যেহেতু বিএনপি জামায়াতকে পৃষ্ঠপোষকতা করে, সুতরাং এই সামগ্রিক ইস্যু নিয়েই কিন্তু তারা বলছেন যে ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে সেটি একটি জগা খিচুড়ির ঐক্য, সেটি ব্যর্থতায় পর্যবসিত হবে এবং সেই রেশ টেনে তিনি বলছিলেন যে ডক্টর কামাল হোসেন আসলে
ঐক্যফ্রন্টের নেতৃত্ব দিতে ব্যর্থ। বিএনপি জ্যেষ্ঠ নেতাদের উপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেনা মোতায়েনের পরও নির্বাচন পরিস্থিতির অবনতি হয়েছে। বগুড়ায় নির্বাচনী পথসভায় তিনি এই মন্তব্য করেছেন। মির্জা ফখরুল বলেন, দলের জ্যেষ্ঠ নেতাদের উপর হামলা উদ্বেগজনক। এসব ঘটনায় নির্বাচন প্রশ্নবিদ্ধ হচ্ছে। এদিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, বিএনপি প্রার্থীদের নির্বাচনী প্রচারে নামতে দেওয়া হচ্ছে না। গুলশানে 20 দলীয় জোটের বৈঠক শেষে বিএনপি নেতা নজরুল ইসলাম খান অভিযোগ করেছেন, নির্বাচনী মাঠে সমান সুযোগ নিশ্চিতে কমিশন ব্যর্থ। এদিকে ঢাকা 3 আসনের আহত বিএনপি প্রার্থী গয়েশ্বরচন্দ্র রায়কে দেখতে যান একই আসনের আওয়ামী লীগের প্রার্থী নসরুল হামিদ। এ সময় তিনি হামলাকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন। এ নিয়ে আরো জানাতে আমার সাথে যোগ দিয়েছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, কয়দিন ধরেই ঠাকুরগাঁয়ে যে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন মির্জা ফখরুল, তাতে তিনি নানা রকমের অভিযোগ করেছেন, বিশেষ করে হামলা এবং এগুলো বিষয়ে নির্বাচন কমিশন থেকে কোনো কিছু বক্তব্য এসেছে কিনা? গতকাল নির্বাচন কমিশনে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা গিয়েছিলেন। সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কামাল হোসেন গিয়েছিলেন এবং সেখানে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরবর্তীতে ওয়াকআউট করে ঐক্যফ্রন্টের নেতারা সেখান থেকে বের হয়ে আসেন এবং গতকালকেরই তারা বলেছেন যে নির্বাচন কমিশন তাদের অভিযোগের বিষয়ে তেমন একটা পাত্তা দিচ্ছে না এবং তেমন কোনো ব্যবস্থা নিচ্ছে না। এবং আজকেরও মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও এবং বগুড়া সফরের আগে সকালে তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে একই ধরনের অভিযোগ করেন যে নির্বাচন কমিশন তাদের অভিযোগগুলোকে কোনো আমলেই নিচ্ছে না এবং নির্বাচন কমিশন যে পথে এগোচ্ছে তাতে করে একটি সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। শুধুমাত্র আরেকটা বিষয়, ঢাকা 3 আসনে গয়েশ্বরচন্দ্র রায়কে নজরুল হামিদ বিপু দেখতে গিয়েছিলেন হামলার পরে। এই বিষয়টি নিয়ে নেতাকর্মীদের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া দেখতে পেয়েছেন আপনারা? আসলে এই বিষয়টি নিয়ে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা কেউ কোনো মন্তব্য করেনি। তবে আজকের সকাল 11টার দিকে ঢাকা 3 আসনের আওয়ামী লীগের প্রার্থী নসরুল হামিদ বিপু তার একই আসনের প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী গয়েশ্বরচন্দ্র রায়কে দেখতে যান এবং এর আগে গতকাল গয়েশ্বরচন্দ্র হামলার শিকার হয় এবং সেই হামলার পরবর্তীতে আজকের আওয়ামী লীগের এই প্রার্থী তাকে দেখতে যান এবং সেখানে তিনি বলেন যে হামলার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয় এবং পুলিশ সেই সাথে তিনি এটিও জানান যে তাদের যে আসনটি সেই আসনে তারা নিরবিচ্ছিন্নভাবে এতদিন ধরে রাজনীতি করে আসছেন এবং বিগত 10 বছরে কখনোই এরকম কোনো ঘটনা ঘটেনি। এবং নসরুল হামিদ বিপুর সামনে গয়েশ্বর বলেন যে আসলে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে বিপুও চিনে এবং তিনি যাতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। এবং গয়েশ্বরচন্দ্র রায় সেই সাথে আরেকটি বিষয় বলেন যে তিনি কোনো মামলা করতে চান না, তবে এটির রাজনৈতিকভাবে সমাধান চান এবং পরবর্তীতে যাতে কোনো প্রকার হামলা শিকার না হন এবং তাদের নেতা কর্মীদের নামে যাতে কোনো প্রকার মামলা করা না হয়। এবং একই আসনেই বসেই পাশাপাশি আসনে বসেই নসরুল হামিদ বিপু বলেন যে এই গয়েশ্বরচন্দ্র রায়কে আগামী পরশুদিন তার নিজ বাসায় তিনি দাওয়াত দিয়েছেন এবং সেখান থেকে গয়েশ্বরচন্দ্র রায় যাতে প্রচারণা চালাতে পারেন এবং ওই তাদের নির্বাচনী এলাকায় কোনো প্রকার যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন। নূরে আলম, আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল নির্বাচনে ইন্ডিপেন্ডেন্টে।